স্বাগত রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম। এবারে পুরো খবর। করোনা দুঃসময়ে মানুষ যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তখন আসছে ভুতুড়ে বিদ্যুৎ বিল, যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। শুধু ঢাকা নয়, সারা দেশের চিত্র এটি। সংশ্লিষ্ট অফিসে গিয়ে মিলছে না সদুত্তর, বরং দেয়া হচ্ছে বিল পরিশোধের চাপ। কিন্তু কর্তৃপক্ষ বলছেন, নির্দেশনা দেয়া আছে নিকটস্থ অফিসে গেলেই সমাধান পাবেন গ্রাহকরা। তানজিন মেহেদির রিপোর্টে বিস্তারিত। চিকিৎসক ফাহাদের বৈদ্যুতিক মিটারটি যে বিকল জানা ছিল না তার। জানার পর করোনার কারণে বদল করা সম্ভব হয়নি, ফলে রিডিং ছাড়াই তাকে ধরিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিলের বিশাল বোঝা। বেশ ঘোরাঘুরি করার পর একজন উপপ্রকৌশলীর সাথে আমার কথা হয়। উনি আমাকে যা বলল, আপনি মিটারটি চেঞ্জ করে ফেলেন এবং বিলটি পরিশোধ করে ফেলেন। আমার যদি মিটারটি নষ্ট হয়ে থাকে তাহলে এই নষ্ট মিটারের বিলটি আমি কেন দিব? রাজধানীর নতুন বাজারে বিদ্যুৎ বিল পরিশোধ কেন্দ্রের ছবি এটি। অপেক্ষমান বেশিরভাগ গ্রাহকই বিল নিয়ে তুলেছেন আপত্তি। ভুতুড়ে বিলের যন্ত্রণায় বিরক্ত সবাই। আজকে 3 মাস ধরে ভাড়াটিয়া নাই, বিল আসছে 36,000 টাকা। এটা আমার দেখা গেছে 3 ডাবল বিল বেশি হিসাব পড়ছে। এই মাসে আন্দাজে বিল করা হয়েছে, মিটার রিডিং লেখা হয় নাই, পরের মাসে বিল ঠিক হয়ে যাবে এটা বলবো। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বলছেন, করোনা সংক্রমণের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করা হয়নি, তাই এমনটা হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিলের অসামঞ্জস্যতা সমাধানের জন্য মে মাসের বিলে প্রত্যেক গ্রাহকের সঠিক মিটার রিডিং সংগ্রহ করা হয়েছে। সে মোতাবেক আমরা মার্চ মাসের বিল এবং এপ্রিল মাসের কম বা বেশি বিলের প্রকৃত রিডিং অনুসারে মে মাসের বিলে সেটা সমন্বয় সাধন করছি। ঢাকার বাইরের চিত্রেও ভিন্নতা নেই। বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা নিয়ে অভিযোগ কেন্দ্রে গিয়েও হচ্ছে না সুরাহা। 3 মাস একটা দোকান অফ ছিল, সেখানে মিনিমাম চার্জ আসার কথা, সেখানে 1495 টাকা বিল আসছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, এ বিষয়ে অবগত তিনি। গ্রাহক ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এই ম্যানুয়ালি মিটার গুলিতে না যেতে পেরে নিজেদের মতো করে অনেকে বিল করে, তো সেটাকে কারেকশন করতে হচ্ছে। এখন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে আমি দায়িত্ব দিচ্ছি যে এগুলিকে তাদের ভুলের অবস্থা তো গ্রাহক কেন ভোগ করবে, তাদেরকে এটা সারতে হবে। করোনাকালে বাড়িঘরে বিদ্যুতের ব্যবহার আগের তুলনায় বেড়েছে বলেও দাবি করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বেসরকারি হাসপাতালে ভোগান্তির শেষ কোথায়? করোনা মহামারীতে চিকিৎসার নামে রোগীকে জিম্মি করা হচ্ছে। ভুয়া ও অযৌক্তিক বিল ধরিয়ে দিয়ে রোগী ও পরিবারকে নিঃস্ব করে দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নজরদারির অভাবে বেসরকারি হাসপাতালগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের উপর কঠোর নজরদারি এবং আইন প্রয়োগের উপর তাগিদ দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেয়। গত মাস থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু করে। কিন্তু এই হাসপাতালের বিরুদ্ধে রোগীদের অভিযোগের শেষ নেই। সরকারের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন রোগীর কাছ থেকেই অর্থ আদায় করে। সম্প্রতি এক করোনা রোগীকে 30 মিনিট অক্সিজেন দিয়ে 86,400 টাকার বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে। এটা হচ্ছে মহামারীর সময়ও মহামারী রোগ নিয়ে বেসরকারির দিকে যখন রাষ্ট্র ঠেলে দেয়, তখন জনগণের আর কোনো উপায় থাকে না, দুর্বৃত্তদের খপ্পরে তারা পড়তে পারে। রাজধানীর মালিবাগে প্রশান্তি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য 12 ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। প্রশান্তি নামক একটি বেসরকারি হাসপাতালে রোগীকে এবং রোগীর পরিবারকে জিম্মি করে অত্যধিক বিল রাখা হয়েছে। আমি এই সুবাদে দুটি মেসেজ দিতে চাই। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন। এটা অ্যাকশন নিতে হবে। এগুলো কারাপশন, এটা অ্যাকশন নিতে হবে না, এটা ক্রিমিনাল অফেন্স। এই যাদের কাছ থেকে নিচ্ছে সে একটা ইন্ডিভিজুয়াল লোক, তার আর কি জোর আছে এত বড় একটা লোকের এগেইনস্টে কিছু করতে গেলে? করোনা মহামারীকালে বেসরকারি হাসপাতালগুলোকে আরো মানবিক হতে বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্বৃত্তদের খপ্পর থেকে রোগীদের রক্ষা করতে সরকারকে কঠোর হতেও বলছেন তারা। সাধারণ মানুষদের ভোগান্তি হয় এমন কোনো কাজ যেন কোনো হাসপাতাল করতে না পারে, সেদিকে কিন্তু সরকারকেই নজরদারি করতে হবে। তিনি পর্যায় থেকে
এটাতে কে কি নিতে পারবে, কি হবে, সেটা যেমন বেঁধে দেওয়া, অ্যাট দি সেম টাইম তাদের তদারকিটা সরকারকে করতে। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখার অভিযোগও রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। আগামী শুক্রবার থেকে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB করোনা শনাক্তের পরীক্ষা শুরু করবে। আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি নমুনা পরীক্ষায় খরচ পড়বে ৩৫০০ টাকা। অনলাইন ব্যাংকিং বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ চলবে। রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে অনলাইনে নিবন্ধন শুরু করা যাবে। ICDDRBর এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোগীর সঙ্গে একজন ব্যক্তি থাকতে পারবেন, তবে তাকে অবশ্যই মাস্ক সহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩,৪৬২ জন, আর ঝরে গেল আরও ৩৭ প্রাণ। বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১,২২,৬৬০ জন এবং মোট মৃত্যু ১,৫৮২ জনের। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭,২৪৩টি এবং পরীক্ষা হয়েছে ১৬,৪৩৩টি। এছাড়া নতুন করে ২,০৩১ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯,৬৬৬ জন। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৬২ জন। শনাক্তের হার ২১.০৭%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,২২,৬৬০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৩১ জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৯%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৫৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন লালমনিরহাটের নারী এবং শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। বুধবার রাত ৮টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফেরদৌস আহমেদ প্রায় ২ সপ্তাহ ধরে CMH এর ICUতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে প্লাজমা দেওয়া হয়েছিল। বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। এরই মধ্যে নিম্ন আদালতের ২৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা 4,81,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্ত ছাড়িয়েছে 94,20,000। ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘন্টায় প্রাণহানির সংখ্যা ৮৭৪ জন। ভারতের অবস্থাও বেহাল। দেশটিতে আবারও একদিনে ১৫,০০০-এর বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৪৬৮ জন। তবে ইউরোপের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। আসছে জুলাইয়ের শুরুতে লকডাউন শিথিল করছে ব্রিটেন। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৫০,৬০,০০০ মানুষ। এদিকে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এবার ভ্যাকসিনটি শূকরের দেহে প্রয়োগও পাওয়া গেছে আশাব্যঞ্জক ফলাফল। করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর সেরে উঠলেও রোগীদের উল্লেখযোগ্য এক অংশের ফুসফুস স্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। হাজার হাজার রোগীকে এজন্য পরীক্ষার জন্য হাসপাতালে ডাকার প্রয়োজন পড়বে বলে দেশটির চিকিৎসকদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে BBC। ফুসফুসের টিস্যুর এই ক্ষতিগ্রস্ত হওয়াটা পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত। এই ক্ষতি আর সারানো যায় না। উপসর্গগুলোর মধ্যে থাকে মারাত্মক শ্বাসকষ্ট, কাশি এবং ক্লান্তি। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS জানিয়েছে তারা এই রোগীদের জন্য বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র খুলেছেন।
সেরে ওঠা রোগীদের হাসপাতাল ছাড়ার 6 সপ্তাহ পর করা এক্স-রেতে ফুসফুসে মোটা সাদা দাগ দেখা গেছে, যা পালমোনারি ফাইব্রোসিসের প্রাথমিক লক্ষণ নির্দেশ করে। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন 12 জুলাই থেকে তারা টাকা ফেরত পাবেন। হজ বিষয়ক সভা শেষে একথা জানিয়েছেন হাব সভাপতি। প্রাক নিবন্ধন ও নিবন্ধন যথারীতি 2021 সালের প্রাক নিবন্ধন ও নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। 2021 সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে। কোনো হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই তাকে তার অর্থ ফেরত দেওয়া হবে। তবে এবছর যারা নিবন্ধন করেছেন তারা 2021 সালে অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি। যারা ইতিমধ্যে 2020 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা তাদের নিবন্ধন অব্যাহত রাখলে 2021 সালে প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন। আর যদি ওনারা টাকা ফেরত নেন তাহলে টাকা ফেরত নিতে পারবেন, তবে তাদের নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল হবে। এক্ষেত্রে আগামী 12 তারিখের পর থেকে অনলাইনে আবেদন করে নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল করে টাকা এনক্যাশ করতে পারবেন। 3 গুণ বেশি ভাড়া নিয়েও বিশেষ বিমানে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারছে না বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি, এমন অভিযোগ যাত্রীদের। সেই সাথে আন্তর্জাতিক রুটে ফ্লাইট এবং যাত্রী সংখ্যা বাড়ায় এয়ারপোর্টেও পুরোপুরি সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতা অনুধাবন করে এরই মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে সংস্থার চেয়ারম্যান জানান, স্পেশাল ফ্লাইটের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত না। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি স্পেশাল ফ্লাইটের চিত্র এটি। যাত্রীর পাশের সিটটি খালি থাকবে এমন কথা বলে স্বাভাবিকের চেয়ে 3 গুণেরও বেশি ভাড়া নিয়েছিল বিমান, কিন্তু তার কিছুই মানেনি রাষ্ট্রীয় এয়ারলাইন্স সংস্থাটি, এমন অভিযোগ যাত্রীদের। ওরা যে ভাড়াটা নিচ্ছে, এই ভাড়ার কারণে একটা সিট মাঝখানে খালি থাকার কথা ছিল, কিন্তু কোনো খালি রাখে না। আমাদের মতো ওয়ার্কারদের জন্য এটা অনেক বেশি। শুধু একসাথে বসানো না, মানে কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নেই। তবে সিট খালি রাখার প্রতিশ্রুতি দেয়নি বিমান। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটিও অযৌক্তিক বলছেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও মুকাব্বির হোসেন। পাশাপাশি বসলেও এটা হেলথ হ্যাজার্ডের কোনো কারণ নাই। আমরা তো কাউকে জোর করি নাই, আমি তো ফ্লাইট দিতেও চাই নাই, আমরা কেবল কস্টিংটা নিছি। অভ্যন্তরীণ রুটে যাত্রী না থাকলেও আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ও স্পেশাল ফ্লাইটে যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘ হচ্ছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার লাইন, যেখানে চাইলেও নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। অবশ্য বাস্তবতা বুঝতে পেরে এরই মধ্যে কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে বিশেষ ফ্লাইটের ব্যাপারে তাদের কোনো এখতিয়ার নেই বলছেন সংস্থাটির চেয়ারম্যান। যারা এটা অ্যারেস্ট করতেছে, মনে করেন ফরেন মিনিস্ট্রি, এটা স্পেশাল সার্কামস্টেন্সে তাদের আনা হচ্ছে। এখানে এয়ারলাইন্স তো এটার জন্য রেসপন্সিবল না, এদেরকে চার্টার করা হচ্ছে এদেরকে আনার জন্য। যদি ইমিগ্রেশনে ওটা মেনটেন না করা হয়ে থাকে, ওটার ব্যাপারে আমি ইনকোয়ারি করবো এখনই। আইইডিসিআর এর তথ্য অনুসারে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে গত 24 ঘন্টায় 550 এবং মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ যাত্রী এসেছে বাংলাদেশে। একদিকে বিমানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে ফ্লাইট সংখ্যা বাড়ার সাথে সাথে এয়ারপোর্টেও বাড়ছে যাত্রীর চাপ। তাই করোনা ঝুঁকি এড়াতে এভিয়েশন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও বেশি সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করা উচিত বলে মনে করছেন যাত্রীরা। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। অনৈতিকভাবে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বদেশ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র্যাব। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে নকল হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীও জব্দ করা হয়। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতিঝিলের স্বদেশ কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি জামানতের বিপরীতে গ্রাহককে লাভ দেওয়ার কথা বলে সারা দেশের 4 থেকে 5 হাজার গ্রাহকের কাছ থেকে 15 থেকে 20 কোটি টাকা সংগ্রহ করে, কিন্তু লভ্যাংশ না দেওয়ায় গ্রাহকরা প্রতিবাদ করলে তাদের চেক দেওয়া হয়।
তাদের ব্যাংক অ্যাকাউন্টে গেল 2 বছর ধরে কোনো টাকা না থাকায় সব চেকই ডিসঅনার হয়। আটকরা তাদের দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল কবিরকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হবে। গোডাউনে আপনার অনুমোদিত ভেজাল মানহীন আপনার হ্যান্ড স্যানিটাইজার বলুন বা এবং বিভিন্ন জুস যেগুলো বাচ্চারা খায়, তারপরে মসকিউটো কয়েল যেগুলো সম্পূর্ণ অনুমোদনহীন, তাছাড়া আরও নানাবিধ আপনার ফ্লোর ক্লিনার থেকে শুরু করে নানাবিধ এখানে আপনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রয়েছে যার কোনো প্রকার অনুমোদন নেই। ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে ডাক্তার, নার্স ও সাংবাদিক, পুলিশ সবার কথাই আসছে আলোচনায়। নানা খবর আসছে গণমাধ্যমে, কিন্তু করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিচ্ছন্নতা কর্মীর কথা কেউ কি ভেবেছেন? সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করে চলাই পরিচ্ছন্নতা কর্মীদের নেই কোনো সুরক্ষার ব্যবস্থা, না আছে প্রণোদনার সুযোগ। আরও জানাচ্ছেন আলী তালুকদার। নাম আরিফ পাঠান, নরসিংদী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন চিকিৎসা সেবা পেতে। সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসার বিপরীতে যার অর্জন শুধুই দুটি কাগজ। সঠিক সেবা না পেয়ে জানান ক্ষোভের কথা। আমাদের এন্ডোস্কোপি এখন বন্ধ রয়েছে, করোনাকালীন সময় এখানে এন্ডোস্কোপি হবে না, আপনি কাইন্ডলি একটু প্রাইভেট থেকে করে নেন। তাহলে আমি এই একটার পর একটা এই যে ঘুরতেছি, কিন্তু আমার আসলে সারাদিন শেষে আমার অর্জন হচ্ছে এই লেখাটুকু। এখানে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো সেবা আমি পেলাম না। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিয়ে ভোগান্তি। যে আমাদের মেডিসিনের যে ভবনটি ছিল সেটি যেহেতু পুরোটাই কোভিড হয়ে গেছে এবং সাসপেক্টেড কোভিড হিসেবে কাজ করছে, ওখানে আমাদের কার্ডিওলজি, নেফ্রোলজি, অনেক স্পেশালাইজড ডিপার্টমেন্টগুলো ওটার মধ্যেই ছিল। এখন ওই অঞ্চলটাতে তো আমরা শুধুমাত্র যারা কোভিড এবং সাসপেক্টেড তাদেরকে নিচ্ছি। সেক্ষেত্রে যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে আসছে কিন্তু কোভিড না, তাদের চিকিৎসাটা কিন্তু আমরা এখানটা দিতে আমাদের সম্ভব হচ্ছে না। লকডাউন, যানবাহন চলাচল কম আর করোনায় আক্রান্তের ভয় থাকায় হাসপাতালের অধিকাংশ ওয়ার্ড রয়েছে খালি, যার প্রভাব পড়েছে সরকারি হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলোতে। যে আমাদের এখানে লকডাউন হয়েছে, যানবাহন সীমিত রয়েছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট কম রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আপনি জানেন সারা বাংলাদেশের রোগীরাই এখানটাতে আসতো, তো এখন সেই রোগীগুলি এখন এখানে আসতে পারছে না বা আসছে না। প্রায় 50%-এরও কম আমাদের এখন পেশেন্ট রয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অসংখ্য চিকিৎসক, নার্স আক্রান্ত হচ্ছেন বলে জানান হাসপাতালটির পরিচালক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে কর্মহীনদের সংখ্যা। করোনা মহামারীর এই সময় যখন অর্থনীতি সংকটে, তখন বন্ধ হচ্ছে অনেক প্রতিষ্ঠান, কেউ বা ব্যয় কমানোর নানা উপায় খুঁজছেন। সব মিলিয়ে কর্ম হারানো মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এই সারিতে অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মী এবং শ্রমিকের সংখ্যা তুলনামূলক বেশি। কর্ম হারানোর ঝুঁকিতে আছেন প্রবাসীরাও। এই সংকট কাটাতেই এখন কর্মপরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার আহ্বান সংশ্লিষ্টদের। বিস্তারিত নাজিয়া কণা রিপোর্টে। করোনাকালে মানুষের স্বাভাবিক জীবন জীবিকাই এখন বড় হুমকির মুখে। স্থবির বিশ্ববাজার, সংকটে দেশীয় বাজারও, ফলে বাড়ছে অর্থ সংকট, যা কবে কাটবে তাও অনিশ্চিত। এমন অনিশ্চয়তায় কর্মহীন মানুষের সারিও দীর্ঘ হচ্ছে, কারণ বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ মুনাফা নয়, টিকে থাকার চেষ্টাতেই ব্যয় কমাচ্ছেন প্রতিষ্ঠানের। তবে ব্যয় কমানোর পথ যেন কেবল কর্মী ছাঁটাই। এজন্য যেসব পেশাজীবীর কর্ম আছে তারাও কর্ম হারানোর শঙ্কায় ভীত। 2016-17 অর্থ বছরে শ্রমশক্তি জরিপের তথ্য পর্যালোচনা করে চলমান কোভিড-19 মহামারীর প্রভাবে দেশের 1,30,00,000 মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানায় এসডিজি প্ল্যাটফর্মও। আমাদের ধারণা, আমরা বলছি 1,30,00,000 মতো, কিন্তু যদি আমরা সাম্প্রতিকতম জরিপের ফলাফল পেতাম, এটা প্রায় 2 কোটির কাছাকাছি চলে যেত। অর্থ যোগান দেওয়া, ঋণ যোগান দেওয়া, সহায়তা দেওয়া, কৃষককে ভালো বীজ দেওয়া, সার দেওয়া, এইগুলা যদি আমরা ঠিক মতো করতে পারি এবং আমাদের সরকার করছে। সরকারের ঋণের প্রস্তাব দিচ্ছে, কিন্তু প্রকৃত যারা ঋণ গ্রহীতা তারা সেটা পাচ্ছে না। এবং অপরদিকে যেটা প্রয়োজন সেটা হলো যে শুধুমাত্র ঋণ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। এখানে একটা বড় অংশ আছে যারা প্রথাগতভাবে দরিদ্র না, কিন্তু এখানে এখন আসছে, তাদের জন্য কোনো না কোনো ধরনের সরকারি ভাতার ব্যবস্থা করতে হবে।
এমনিতেই দেশে বেকার সমস্যা প্রকট, নতুন করে করোনাকালে এই সংখ্যা আরও বাড়ছে। অর্থনীতির এই সংকট সহসাই কে কাটবে? আমরা মনে করি পারবো, কারণ আমরা একা নই। সারা বিশ্বে করোনা আক্রান্ত উন্নত দেশগুলো মতো ফিরে আসতে চায় তাদের আগের জায়গায়, তারাও খুলে দিচ্ছে। বিশ্ব এটার প্রতি কি পরিস্থিতিতে যাবে সেটাও এখনো অনিশ্চিত আছে। কিন্তু কেউ যদি মনে করেন খুব দ্রুততার সাথে আমরা এটা পার হয়ে যাব জুনের শেষে বা জুলাই মাসে, তাহলে এটা অবাস্তব চিন্তার অংশ হিসেবে প্রথম ধাক্কা যারা কাজে ছিল তাদেরকে কাজে নিয়ে আসা, তারপরে যখন গ্রোথ হবে আরো নতুন শ্রমিকের কাজ পাবে। আমার মনে চলমান প্রক্রিয়া একটু সহিষ্ণুতা ধৈর্যের দরকার। সারা বিশ্বেই চলছে কম বেশি কর্মী ছাঁটাই। দেশে চাকরি না পেয়ে যারা বিদেশ গিয়ে কাজ করছেন সে প্রবাসীরাও এখন চাকরি হারানোর শঙ্কায়। এজন্য সংকট কাটাতে কার্যকর কর্মপরিকল্পনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সংকটে রপ্তানি আয়ে ভাটার মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে আন্তর্জাতিক ঋণ সহায়তার অর্থ যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো $35 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বুধবার দিনের শুরুতেই বাংলাদেশের রিজার্ভ $3,500 কোটি ছাড়িয়ে যায়। প্রতি মাসের আমদানি ব্যয় বাবদ $4 বিলিয়ন খরচ ধরলে এই রিজার্ভ দিয়ে প্রায় 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। মহামারীর মধ্যেও প্রবাসীরা দেশে পরিবারের জন্য টাকা পাঠানো অব্যাহত রেখেছেন। সঙ্গে কোভিড-19 মহামারী মোকাবেলায় IMF-এর $73 কোটি 20 লাখ জরুরি সহায়তার অর্থ যোগ হওয়ায় গেল 3 জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ $34 বিলিয়ন ছাড়ায়। 3 সপ্তাহের ব্যবধানে সেই রিজার্ভ আরও বেড়ে $35 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করল। ভোলার মেঘনায় মাদার ভেসেল থেকে গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে পেছন থেকে রোকনুর 19-এর সজোরে ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকেলে মেঘনার রামগতি সেলিম বাজারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ MVSA বাসারে থাকা 1950 মেট্রিক টন গম পানিতে ডুবে যায় এবং এই জাহাজের মাঝ বরাবর ফুটো হয়ে ব্যাপক ক্ষতি হয়। জাহাজের মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, রামগতির সেলিম বাজার এলাকায় পেছন থেকে অবৈধভাবে ওভারক্রস করতে গিয়ে সজোরে ধাক্কা দেয় রোকনুর 19। এতে MVSA বাসারের মাঝখানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। এতে প্রায় 5 কোটি টাকার পণ্য এবং 8 কোটি টাকার জাহাজ মিলে মোট 13 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় যথাযথ কর্তৃপক্ষে বরাবর বসুন্ধরা গ্রুপের পক্ষে ক্ষতিপূরণের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বরিশালের বাবুগঞ্জে 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাকির শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী বৃদ্ধার ছেলের করা ধর্ষণ মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। এই সুযোগে বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে সহযোগীদের নিয়ে জুয়া এবং মাদকের আড্ডা বসাত স্থানীয় বখাটে জাকির শিকদার। অতিষ্ঠ হয়ে বৃদ্ধা প্রতিবাদ করেন এবং একই সাথে পুলিশের ভয় দেখান। এই ঘটনার প্রতিশোধ নিতে সোমবার রাতে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে প্রতিবেশীরা অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। জিয়া বেগম নামে 70 বছর বয়স্ক একজন বৃদ্ধা মহিলাকে স্থানীয় এক বখাটে কর্তৃক ধর্ষণ করার বিষয়ে গতকালকে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পরপরই স্বল্পতম সময়ের ভিতরে বাবুগঞ্জ থানা পুলিশ মামলার মূল অভিযুক্ত স্থানীয় বখাটে জাকির খাঁকে গ্রেপ্তার করে। চট্টগ্রামের জালালাবাদের পাহাড়ি এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকালে অভিযান পরিচালনাকারীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। প্রশাসন জানায়, বর্ষার শুরুতে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে নোটিশ দেওয়া হয়। এতদিনে সেখান থেকে কেউই সরেনি। চলতি মৌসুমে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় সকালে 5 জন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযান শুরু করে জেলা প্রশাসনের সময় উচ্ছেদকারী দলের ওপর হামলা চালায় বসবাসকারীরা। হামলায় ম্যাজিস্ট্রেটের 2 জন সহকারী আহত হন। এই ঘটনায় 8 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উচ্ছেদ অভিযান চালানো হয়। বিকাল
আসি বলে গেছে, সকালে আসি ভাঙিয়ে দিছে, আমাদেরকে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা করে দেয় না। আমরা বলা তো উচিত আসিল না, বলে ঘরগুলো ভাঙ্গা পড়বো, তোমরা চলে যাও, তাহলে তো আমরা চলে যাইতাম। বর্ষাকালে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে ওদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবার সম্মিলিত চেষ্টায় কিন্তু আমরা এই যে বাধা এসেছিল সেটি কিন্তু আমরা ইতিমধ্যে মোকাবেলা করেছি। এরিয়া আমাদের এখন পুরো নিয়ন্ত্রণে রয়েছে। ভারত ও বাংলাদেশের সীমান্তের অসাধু ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে গরু চোরাচালান চক্র পরিচালনা করে। করোনাকালে বন্ধ থাকলেও কোরবানির ঈদকে ঘিরে আবারও চোরাচালান চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা ও সীমান্ত বিশ্লেষকরা বলছেন, ঋতু ভেদে ভিন্ন ভিন্ন কৌশল নেয় পাচারে। অনেক সময় দেখা গেছে গরুর গলায় বোমা বেঁধেও পাচার হয়। প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও কঠোর করার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। এই হলো ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালানের শীতকালীন কৌশল। একজন কাঁটাতারের ওপরে আর দুই পাশে দুই দেশের চোরা কারবারি। চোরাচালানের আরো অনেক অভিনব পদ্ধতি আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অনেক সময় গরুর গলায় বোমা বেঁধেও পাচার করা হয়। এছাড়া কলা গাছের ভেলাতে গরু বেঁধে নদী স্রোতেও ভাসিয়ে পাচার হয় গরু। বিভিন্ন সময়ে কিভাবে চোরাচালান হয় তার ব্যাখ্যা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। এখানে দুইটা সংঘবদ্ধ গ্রুপ আছে, একটা হচ্ছে ভারতে আর একটা হচ্ছে বাংলাদেশে। ভারতে যারা এই চোরা কারবারি করে তারা ওই দেশের পঞ্চায়েত তাদেরকে এরা ম্যানেজ করে, বিএসএফ কে ম্যানেজ করে। ঠিক বাংলাদেশে ঠিক একই অবস্থা যারা করে তারাও ওই বিডিআর কে ম্যানেজ করে। অনেক সময় কাঁটাতার কেটে ফুটা করে ওর ভিতর দিয়ে নিয়ে আসে, অনেক সময় নদীতে ভাসায় দেয়। বৈধ অবৈধ পথে আসা গরুগুলোই বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে বেচা বিক্রি হয়। যদিও করোনাকাল ও সরকারের বিভিন্ন সময়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারত থেকে বৈধ পথে গরু আমদানি বন্ধ, তবুও কোরবানির ঈদ সামনে রেখে চোরা কারবারিরা সক্রিয় হয়ে উঠতে পারে শঙ্কা করছেন বিশ্লেষকরা। বর্ডার থেকে ঢাকা পর্যন্ত আসতে প্রতি পথে পথে চেকপোস্টে এদের লাইনম্যান আছে, সে এগুলা ম্যানেজ করে। প্রত্যেকটা বক্সে টাকা দেওয়া লাগে, মাস্তানকে টাকা লাগে। বর্ডারে বিজেপি কে আরো অ্যাক্টিভ অ্যালার্ট হতে হবে, আর একটু অ্যাগ্রেসিভ পেট্রোলিং করতে হবে, তাহলে হয়তো কিছু কমায় রাখা যাবে। বিশ্লেষকরা বলছেন, গরু চোরাচালান বন্ধ হলে যেমন দেশীয় গরুর চাহিদা বাড়বে, তেমনি সীমান্তে হত্যার সংখ্যাও কমবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমান্ত বিরোধী ভারতকে দায়ী করে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাদাখ সীমান্ত থেকে পিছু হটতে ভারত ও চীন রাজি হলেও মস্কোর মধ্যস্থতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কাটেনি দিল্লি বেজিং সংকট। আর সমস্যা সমাধানে রাশিয়ার মধ্যস্থতা চায় না দুদেশেরই, এমনটাই জানিয়েছে মস্কো। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। অনেক বিতর্কের পর লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারত বেশি দায়ী বলে বুধবার এক ব্রিফিংয়ে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। সীমান্তের ঘটনার জন্য চীন দায়ী নয়। দুদেশের সেনার কমান্ডারেরা সীমান্তে যেখানে আলোচনায় বসে, 16 জুন রাতে ভারতের সম্মুখ বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখাটি অতিক্রম করে বসার স্থানের তাঁবু ধ্বংস করে দেয়, সৈন্যদের উপর হঠাৎ আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র শারীরিক শক্তি প্রদর্শন করা হয়, ফলে প্রাণহানি ঘটে। ভারতের সেনাদের উপর দায় চাপিয়ে একই কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। দুপক্ষের সম্মতিতে বিরোধ থেকে সরে আসলেও শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতকে আহ্বান জানিয়েছে চীন। পূর্ব লাদাখ সীমান্তে পুরোদুস্ত শান্তি ফেরাতে মঙ্গলবার ভার্চুয়ালে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিলেন রাশিয়া, ভারত, চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট করেছে মস্কো। রাশিয়ার প্যারেড অনুষ্ঠানে অংশ নিতে সোমবারই মস্কো যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই প্যারেডে অংশ নিতে পারেন চীনের প্রতিরক্ষা মন্ত্রীও। তবে সীমান্ত উত্তেজনা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দিল্লি। রাতের সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।